ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্ব ব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬,৫০০ কোটি টাকা। কর্ণফুলীর ওপরে হবে সড়ক, রেল সেতু। ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। ফেসবুকে আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। মৃত্যুবার্ষিকীতে বুয়েট ছাত্র আবরারকে স্মরণে সভা। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি বিভিন্ন সংগঠনের। শিগগিরই হত্যা মামলার আপিল শুনানি। এবং দেশের মাটিতে সাকিবের অবসরের সম্ভাবনা জানালেন বিসিবি সভাপতি। ইতিবাচক সাড়া মিলেছে সরকারের পক্ষ থেকে। মাঠ ও অনুশীলনে নিরাপত্তা দেবে বোর্ড। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঢাকা শহরে চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ৬,৫০০ কোটি টাকা খরচ বাড়িয়ে ২৪,৩৮১ কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের ঋণে প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর ওপর হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ ২০২০-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো ৩ বছর। বাস্তবায়নে ২৪,০০০ কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় ১৮,০০০ কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় ২৪,৪১২ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়ন আমাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীর গতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি, দ্রুত চালু করা হোক বিশ্বমানের এই টার্মিনাল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের। কথা ছিল ১ বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল।
2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। একটা এয়ারপোর্ট মানে রেডি হয়ে গেলে চালানো যায় না। সেই এয়ারপোর্টটাকে অপারেশনটা কিভাবে রান করছে মক আপ করতে অনেক দিন, যে রান করছে কোনো সিস্টেম ফেলিয়ার হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ডিফিকাল্টিস হচ্ছে কিনা, এই টোটাল প্রসেসটা করতে একটু আসলে সময় লাগবে। তো সব মিলিয়ে আমি আশাবাদী যে বছরের মাঝামাঝি বা পরের দিকে হয়তো আমরা আমাদের সমস্ত এফোর্ট অন আছে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত দেওয়া দরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আইসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এ টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী 15 অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে ফল প্রকাশ করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার জানান, পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলো নেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। তবে কিছু শিক্ষার্থী আন্দোলন করায় স্থগিত পরীক্ষা আর নেওয়া হয়নি। এতে প্রশ্ন ওঠে কিভাবে আর কবে প্রকাশ পাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। পরীক্ষা বাতিলের প্রায় 80 দিনের মাথায় জানানো হলো ফলাফল নির্ধারণের তারিখ। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আগামী 15 অক্টোবর জানা যাবে এইচএসসির ফল। সেদিন সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন। আর ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন। আগামী 15 অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। স্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। তবে আগেই সিদ্ধান্ত হয়েছে বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া। এবারের এইচএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিভিন্ন বিভাগে গড়ে 8 থেকে 10টি বিষয়ে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,50,790 জন। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। বিগত 3টি সংসদ নির্বাচন বাতিল ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও করেন তিনি। বুয়েট ছাত্র আবরার ফাহাদের 5ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সংহতি সমাবেশে এ কথা বলেন হাসনাত। একই দিন আলাদা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আবরার হত্যাকাণ্ডের 5ম মৃত্যুবার্ষিকী আজ। বুয়েট সংলগ্ন পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় সেই ভায়াল রাতে স্মৃতিচারণ করেন আবরারের বন্ধু আহনাফ মুসান্না। আবরার ছিল ষষ্ঠ মানুষ যাকে যে কোনো কারণে কোন একটা রুমে নিয়ে পিটানো হয়েছে। তার মানে জিনিসটা এতটুকুই নরমাল ছিল আমাদের যে না ঠিক আছে নিচে কাউকে এটা তো নেয়। এই 6 দিনের মধ্যে আরো 5 জনকে নেওয়া হয়েছে। আমাদের কিছুই করার ছিল না, কিছুই করার ছিল না, ছিল হয়তো, কিন্তু আমাদের অতটুকু সাহস তো ছিল না, সৎ সাহসটুকু ছিল না
যে আমরা কিছু করতে পেরেছি। একই অনুষ্ঠানে আবরারের স্বজনরা ওই হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন। 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপরে আমাদের কেসের রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তার হত্যার যে বিচার হয় সেই হিসাবে আপনারা তার বিচারের দাবিতে আপনারা স্বেচ্ছায় থাকবেন। এদিকে আবরারের স্মরণে শাহবাগে ছাত্র জনতা সংহতি সমাবেশে অংশ নেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন। ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে। যারা গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? একই স্থানে আবরারের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। ভারতকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়। এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যাবে। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দাবি দাওয়া পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, পূরণ করবে নির্বাচিত সরকার। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী হিন্দু ধর্মাবলম্বীদের পাশে আছে এবং থাকবে। পূজা উদযাপন কমিটির সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমাদের মাঝে আছে। আসন্ন দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যেন নিরাপদে তাদের পূজা উদযাপন করতে পারে, এ নিয়েই মতবিনিময় সভা। হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির। গতিশীল মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্দিরের নেতারা বলেন, জামায়াত ইসলামী ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। জামায়াতের আমির সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন এবং উনি চাচ্ছেন এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সকলের। এই যে আপনাদের উদ্যোগ, এই উদ্যোগটা হবে কি আমাদের বিভিন্ন ভয় ভীতি আপনাদের সম্পর্কে এটা জড়তাটা কেটে যাবে। এখন আর কিন্তু জামাতকে কেউ খারাপ বলে না। সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা উত্তরের আমির চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাদের কাছে সব ধর্মের মানুষ সমান। আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে, তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযুগে বাস করবেন। তারা বুক শটান করে, মাথা উঁচু করে, সাহসিকতার সাথে তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধহয় আমাদের কোনো অধিকার একটু কম আছে। আওয়ামী লীগ আমলে মুসলিম আলেম সমাজ ও হিন্দু সম্প্রদায়ের কেউ নিরাপদ ছিলেন না বলেও অভিযোগ করেন সেলিম উদ্দিন। এই বিগত সরকার ভিন্ন ধর্মের ভাইদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আর দোষগুলো খুব সুন্দর করে তারা অন্যের উপর চাপিয়ে দিয়ে তারা বাবা নিয়েছে। আমরা এগুলোর সাথে কোনো সময় ছিলাম না।
সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের উত্তরের আমির। প্রতিদ্বন্দ্বিতা করে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 18 অক্টোবরের মধ্যে 30 বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আইনজীবীদের একটি অংশ। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে বিচারপতিদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। প্রধান বিচারপতির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারপতিদের সরিয়ে দিতে আবেদনও জমা দিয়েছেন আইনজীবীরা। আমি ব্যারিস্টার হয়েছি আজ 12 বছর ধরে বিচারপতি। গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী ফারজানা রাব্বি বুবলির পক্ষে গাইবান্ধা উপনির্বাচনে ভোট চেয়ে আলোচনায় আসেন হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার। সাংবিধানিক পদে থেকে সে সময়ের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মেয়ে জামাইয়ের এমন কাণ্ডে বিব্রত হয় বিচার বিভাগ। নালিশ যায় প্রধান বিচারপতির কাছেও। এবার বিচারপতি খুরশিদ আলম সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবর, 2017 থেকে 2022 এই 5 বছরে কোম্পানি কোর্টের দায়িত্বে থাকার সময় ইচ্ছে মতো রায় দিয়ে খুরশিদ আলম সরকার বাবার ট্রাস্টের নামে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, রায়ের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় অনুদান আনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুরশিদ আলম সরকার সহ হাইকোর্ট বিভাগের 30 বিচারপতির পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত দাবি জানিয়েছেন আইনজীবীদের একটি অংশ। একই দাবিতে সোমবারও বিক্ষোভ করেছেন তারা। আইনজীবীদের হুঁশিয়ারি, 18 অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে পদত্যাগে বাধ্য করা হবে বিচারপতিদের। 18 অক্টোবরের মধ্যে এই যে 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন। আমরা কাউকে টেনে হেঁচড়ে নামাতে চাই না। সেটা করতে গেলে এটা একটা ভালো নজির হবে না। আপনারা দয়া করে পদত্যাগ করুন, আর যদি সেটা করবেন না তাহলে আমরা আপনাদেরকে নামাতে বাধ্য হব। সাধারণ আইনজীবীরাও বলছেন, দ্রুত এ বিষয়ে সরকার ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তারা। যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এদের কারণে এই বিচারাঙ্গন প্রশ্নের সম্মুখীন, আস্থাহীনতার সম্মুখীন, তাহলে ইমিডিয়েট নয় কেন? আর দুষ্ট লোকরা কখনো নিজের ইচ্ছায় যায় না। বাংলাদেশে এই কালচার হয়নি এখনো। অভিযুক্ত বিচারপতিরা পদত্যাগ না করলে অথবা পদত্যাগের কোনো ব্যবস্থা না নিলে 30 জন বিচারপতির নাম জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতাকে পেশাদার ও দায়িত্বশীল করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা মালিক ও সম্পাদক। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। সব কালো আইন বাতিল করে অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত করা হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বদলে যাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে গড়ে তুলতে আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। শিরোনাম, সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনায় অংশ নেন মাঠ পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষকরা। মূল প্রবন্ধের পর নিজেদের মতামত তুলে ধরেন সংবাদকর্মীরা। গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ, বেতন বৈষম্য, বিভিন্ন আইনি জটিলতার কথা তুলে ধরেন তারা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরো বেশি ছিল বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ। গার্মেন্টসের চেয়ে কম বেতন পায়। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, বহু টেলিভিশনের 3 মাস 6 মাস করে বেতন বাকি আছে। টিভির জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পত্রিকার জন্য একরকম হতে পারে, কিন্তু একটা অভিন্ন ওয়েজ বোর্ড হতে পারে কিনা সেটা দেখার বিষয়। ইউনিয়নগুলো সংস্কার করা উচিত। ইউনিয়নে এখন ভুয়া সাংবাদিকের সদস্য সংখ্যা অনেক বেশি। একটা ইউনিয়নে 2000, আরেকটা ইউনিয়নে 3000, 5000 সাংবাদিক ঢাকায় আছে। এটা আমার বিশ্বাসই হয় না। আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতার সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি।
একই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ সাংবাদিকতা নিশ্চিত করতে বাতিল করা হবে কালো আইন। আর এক মালিকের একাধিক গণমাধ্যমের বাতিল চান পিআইবির মহাপরিচালক। একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পথ বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন। মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। যতগুলো কালা আইন আছে, আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব। গণমাধ্যম সংস্কার কমিশন যেন স্বৈরাচারের দোসররা স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। যাতে আরেকটা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের 500 প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা প্রকাশ করেছে। ধর্মীয় চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্ব, শিল্প ও সংস্কৃতি এবং দেশ ও দেশের বাইরে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করেন এমন ব্যক্তিরা এ তালিকায় স্থান পান। অর্থনৈতিক উন্নয়নে অবদান ও বৈশ্বিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদানের জন্য ডক্টর ইউনূসকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে আছে। এ সময় আইজিপি আরও জানান, 5 আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার ৩১,০০০-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্মীয় উৎসব উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটি অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক।
দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৪ উপজেলার ১৮৬টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় ১২,২২৪ হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলো তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। সড়ক মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরা অবস্থা খুব ভয়াবহ। এটা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 182 জন মারা গেছেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের ওপর চাপ কমাতে কুর্মিটোলা হাসপাতাল ব্যবহারের কথা জানান তিনি। ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সবগুলো হাসপাতালগুলোকে এবং সবাইকে এটা অ্যালার্ট করা আছে। তাদের যে পরিমাণ ওষুধ কিংবা যেগুলো ফেসিলিটিস দরকার, বেড দরকার, সেগুলো সেখানে করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত মারা গেছে 186। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যাতে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। এখনও অনিরাপদ পোশাক শিল্প এলাকা, নিরাপত্তা রক্ষায় সক্ষম নয় শিল্প পুলিশ, এমন মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি। সোমবার রাজধানীর উত্তরা ক্লাবের সম্মিলিত পরিষদের আয়োজনে পোশাক শিল্প মালিকদের এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। অন্যদিকে বিকেএমইএ সভাপতির সাফ কথা মানা হবে না শ্রমিকদের কোনো অযৌক্তিক দাবি। হঠাৎ করেই গেল মাসে অস্থির হয়ে ওঠে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্প এলাকা। ঘটে ভাঙচুর, সহিংসতা সহ হতাহতের ঘটনা। উদ্বেগ তৈরি হয় দেশের সবচেয়ে বড় রফতানি খাত নিয়ে। সোমবার সন্ধ্যায় উত্তরা ক্লাবে টেকসই পোশাক শিল্প বিনির্মাণে মত বিনিময় সভার আয়োজন করে সম্মিলিত পরিষদ। আয়োজনে বিজিএমইএর সভাপতি জানান, এখনও নিরাপদ হয়নি পোশাক শিল্প এলাকা। অস্থিতিশীলতা সামলাতে শিল্প পুলিশ পুরোপুরি সক্ষম নয় বলে এ সময় অভিযোগ করেন তিনি। আমাদের ফ্যাক্টরিগুলির জন্য, সমস্ত কারখানাগুলির জন্য দরকার হচ্ছে আগে আমাদের নিরাপত্তা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তার যে অ্যাক্টিভনেস, তার যে কাজের যোগ্যতা, দক্ষতা, যে কোনো কারণে তাদের এখনো সেই অবস্থানে ফিরে আসতে পারে নাই। বিকেএমইএ সভাপতির সাফ কথা, সবসময় শ্রমিকদের কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব হবে না। বিকেএমইএ এবং বিজিএমই সবসময় পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা করে এবং সমাধান করে। কোনোটাই আমরা কখনো সমাধান ছাড়া রাখি না। কিন্তু অযৌক্তিক দাবি যখন থাকে, সেগুলি আমাদের পক্ষে মানা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এমন একটা সময় আমরা পার করছি, এই সময় আসলে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএমইএর মধ্যে সবাই মিলে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ থেকে এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। অনুষ্ঠানে পোশাক শিল্পের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, বছরের পর বছর তার কারখানা বন্ধ রাখা হলেও খোঁজ নেননি তৎকালীন বিজিএমইএ নেতারা। কেউ কি কোনোদিন খবর নিয়েছেন জয়নুল আবদিন ফারুকের নিট ফ্যাক্টরি 7 বছর ধরে বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ? পুরানো আবর্জনা দিয়ে আবার নতুন সম্মিলিত পরিষদ করেন। দয়া করেন এদের থেকে রক্ষা করেন আমাদেরকে, আর আমাদের পাশে বসাবেন না এদেরকে। এ সময় পোশাক শিল্প মালিকরা পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত টাস্কফোর্স গঠনের দাবি জানান। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।
জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে রেজিস্ট্রেশন চালু, রাত্রি যাপন বন্ধ করা সহ বিগত সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে কিনা সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিন দ্বীপসহ কক্সবাজার ও কুয়াকাটায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হবে এবং নতুন করে ইটভাটার অনুমোদন দেয়া হবে না বলেও জানান পরিবেশ উপদেষ্টা। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে? 2023 সালের এই গেজেট নোটিফিকেশনে বলা আছে 882 জন। তাহলে আমরা 1250 জন পেলাম, 882 জন পেলাম, রাতে থাকা যাবে না পেলাম, রেজিস্ট্রেশন পেলাম, কিন্তু এগুলোর একটাও আসলে আমাদের বাস্তবায়িত হয়নি। 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল এগুলোর ধারাবাহিক কিছু সিদ্ধান্ত এসেছে। সকল অংশীদারীদের সাথে কথা বলে আমরা বুঝবার চেষ্টা করব সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায়, তাদের ভূমিকা কি হবে, আমাদের ভূমিকা কি হবে, আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা ওটা ওনারাই আমাদেরকে সাজেশন দেয়, কিন্তু এই আইনটা নির্দেশিকাটা মানতে হবে। 13 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই সময়ে দেশে মাছ শিকার বন্ধ থাকলেও বসে থাকে না ভারতের জেলেরা। এক সাগরে 2 নিয়মে ক্ষুব্ধ পটুয়াখালীর জেলেরা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন বঙ্গোপসাগর অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন সে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন। এক সাগরে 2 নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ। তাদের অভিযোগ, দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা। অন্যদিকে ঠিকমতো মেলে না সরকারি খাদ্য সহায়তা। জেলেরা কি উপর নির্ভর করবে? মা ইলিশ তো ডিম পরে গভীর জলে, সর ড্যাঙ্গাই আসতে পারে না। আমরা বহুতটা লসে আছি, লোকজনের বেতন হেয়েই দিতে পারতাছি না। গেল যে ট্রিপগুলো গেছে আমরা এতে লাভবান নাই। সাগরে একটা আইন চলে 2টা, আমরা বাংলাদেশের আইন মেনে কিন্তু ভারতের এখন আইন মেনে না। বাংলাদেশে অবরোধ দিয়ে হেরা সব জালিয়ারা মাছ ধরিয়া ভারতের মানুষ লই যায়। এই 22 জন অবরোধ দিলে আমরা কিছু পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না, কিছু না। রাপ ওয়েদারের জন্য একদিন যাই ফিশিং করতে পারছে, 2 দিন ফিশিং করতে পারছে, আবার বোট কিনারে চলে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা বছরে আমরা বাজার গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই। মৎস্য বিভাগ জানায় বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী। দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ না করতে পারে। এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় 7,500 বর্গ কিলোমিটার, আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। হজ পালনে সমুদ্রপথে বাংলাদেশ থেকে মুসল্লিদের পাঠাতে সৌদি সরকারের কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী। বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে জেদ্দায় বৈঠকে তিনি কথা বলেন। পরে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সভায় ধর্ম উপদেষ্টাও এ বিষয়টি নিশ্চিত করেন। সৌদি আরব থেকে জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন সৌদি আরবে। বাংলাদেশ থেকেও লক্ষাধিক হাজি যান পবিত্র হজ পালনে। দিন দিন বাড়ছে এই সংখ্যা, তাই আকাশপথের পাশাপাশি সমুদ্র পথেও বাংলাদেশ থেকে হাজি প্রেরণে পরিকল্পনা করা হচ্ছে। এবার সৌদি সরকার জানালো সাগর পথে হাজি পাঠানোর বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। রোববার সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাহাজ যোগে হজ করতে অনেক হাজি স্বচ্ছন্দ বোধ করেন, জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের হজ এজেন্সি মালিক কিংবা তাদের প্রতিনিধিদের হজের 2-3 মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বারবার সৌদি আরবে যেতে হয়। সেজন্য মাল্টিপল ভিসার প্রয়োজন হয়।
বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে সৌদি হজ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন বলেও জানিয়েছেন। এ সময় সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মাল্টিপল ভিসা ইস্যুরও আশ্বাস দেন। এছাড়াও হাজিদের ইমিগ্রেশন এবং বিমানবন্দর থেকে হোটেলে লাগেজ পৌঁছে দেওয়ার জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশের প্রতি করব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। গেল কয়েক দশকে দুর্গাপূজায় কলকাতার মণ্ডপগুলো সেজে ওঠে বিভিন্ন থিমের উপর ভিত্তি করে, আর সেই থিম দেখার জন্যই সারা বছর প্রতীক্ষায় থাকেন দর্শনার্থীরা। এবারও হয়নি তার ব্যতিক্রম। দক্ষিণ কলকাতার কয়েকটি থিম নির্ভর পূজা মণ্ডপ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সামাজিক অসঙ্গতি, রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক ঘটনা, কখনো আবার প্রাকৃতিক বিপর্যয় থেকে মানবিক সংকট, কলকাতার দুর্গাপূজার মণ্ডপগুলোতে এমন সব বিষয়ে ভাবনার প্রকাশ নতুন নয়। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা এমন সামাজিক আন্তর্জাতিক বার্তা দেওয়ার কারণেই সিটি অফ জয়ে আয়োজিত ধর্মীয় এই উৎসব বিশ্বের কালচারাল হেরিটেজ হিসেবেও স্বীকৃতি পায়। এতে ভাবনা বিন্যাসে প্রতি বছরই আসে নতুন নতুন পরিবর্তন। এবারও চোখে পড়ার মতো বেশ কয়েকটি মণ্ডপ রয়েছে কলকাতায়, যার বিষয়বস্তু নিয়ে রীতিমতো শুরু হয়েছে আলোচনা। যেমন বালিগঞ্জ কালচারালের মণ্ডপের থিম এবার আরশিনগর। আয়নায় যা দেখা যায় না তা দেখা যায় বিবেকে, অর্থাৎ মায়ের প্রতিমা দর্শনের উপলব্ধিতে। আর এমন বোধ খুঁজতে পূজা শুরুর আগেই ভিড় এই মণ্ডপে। এই উৎসবের পেছনে যে মানুষগুলো থাকে, যাদেরকে কেন্দ্র করে এই উৎসব গড়ে ওঠে, এবং এই উৎসবকে কেন্দ্র করে যাদের এই 3 মাসের খাটাখাটনির ফল আগামী 6-7 মাসের সঞ্চয় হয়ে দাঁড়ায়। তাদের রক্ত, তাদের জল করা শ্রম দিয়ে তারা এগুলো তৈরি করে, সেই জন্য তাদের এই রংটাকে লাল রাখা হয়েছে। আমাদের মাতৃ প্রতিমা, তার সামনে দাঁড়ালে উপলব্ধি হবে যেন আমরা নিজের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। যে মানুষগুলোর ওপর নির্ভর করে দুর্গা দেবী পূজিত হন তারা হলেন প্যান্ডেল কিংবা আলোকসজ্জার সঙ্গে সংশ্লিষ্টরা। সবাই পূজার সঙ্গে তাদের জীবিকাও নির্বাহ করেন। তাই এবারের বাদামতলার পূজার থিম এই কর্মজীবী মানুষদের নিয়ে। একইভাবে শিবতলার পূজা মণ্ডপের চোখে পড়ে দর্শনার্থীদের ভিড়ও। সেখানেও মানুষের থিম নিয়ে এবার সাজানো হয়েছে মণ্ডপের বিষয় ভাবনা। শারদীয় দুর্গাপূজার বাকি এখনো 2 দিন, কিন্তু দর্শনার্থীদের ভিড় জানান দিচ্ছে বরাবরের মতোই কল্লোলিনী কলকাতায় ভিড়ের রেকর্ড ছাড়াবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। চলতি বছরে চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাদের এ কাজ কোনো প্রাণীর দেহ গঠন ও কিভাবে কাজ করে তা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। দেশের মাটিতেই টেস্ট থেকে অবসর নেয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। বিসিবি সভাপতি ফারুক আহমেদের এমন বক্তব্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেল। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে এখনও রয়েছে নানা যদি কিন্তু। আইনি জটিলতার বিষয়ে নাক গলাবে না বোর্ড। তবে স্টেডিয়াম বা টিম হোটেলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না। একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক।
দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, কিন্তু সেটা সম্ভব কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার নতুন করে আশাবাদী হতে পারেন সাকিব ভক্তরা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দেশে ফিরে মাঠে নামতে পারবেন এমন নিশ্চয়তা পাওয়া যায়নি এতদিন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আর বিসিবি সভাপতির সাম্প্রতিক বক্তব্যে সাকিবের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার হয়নি কিছু। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের বিপক্ষে কানপুর টেস্টেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এপিটাফ লিখে ফেলেছিলেন অনেকে। তবে ২১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে সাকিব খেলবেন বলেই ধারণা করা হচ্ছে এখন। তার নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্টকে আগের চেয়ে আন্তরিকই মনে হলো। গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 663 স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলছেন সাকিব। তবে সেখানে যাওয়ার আগে ভারতে সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের নাকি বলে গেছেন দেখা হবে মিরপুরে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিরিজে টিকে থাকার সমীকরণ নিয়ে বাংলাদেশ দল এখন দিল্লিতে। দ্বিতীয় টি-20তে মাঠে নামার আগে এক সেশন অনুশীলন করবে শান্ত বাহিনী। যে ম্যাচে টাইগার একাদশে আসছে একাধিক পরিবর্তন। তবে দিল্লির অরুণ জেটলি বরাবরই লাকি ভেন্যু হিসেবে পরিচিত বাংলাদেশের কাছে। এ মাঠে রঙিন পোশাকে একাধিক ম্যাচে জয় আছে টাইগারদের। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। চেন্নাই, কানপুর, গোয়ালিয়র হয়ে একটা জয়ের খোঁজে বাংলাদেশ দল এখন দিল্লিতে। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার সময় বাংলাদেশ দলকে বহনকারী চার্টার্ড বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যেই একই দলে ছিল টিম ইন্ডিয়াও। চিপক, গ্রিন পার্ক কিংবা মাথুবরাও সিন্ধিয়ায় ছিল টাইগারদের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা। তবে দিল্লি বলেই যত আশা, কেন তার কারণটাও ব্যাখ্যা করছি। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম অন্তত টাইগারদের জন্য লাকি ভেন্যু হিসেবে পরিচিত। ভারতের বিপক্ষে মুখোমুখি এর আগের 15 দেখায় যে একমাত্র জয় আছে বাংলাদেশের 2019 সালে, তা এসেছে এই দিল্লিতেই। অবশ্য লিটন, মাহমুদুল্লাহ আর মুস্তাফিজ ছাড়া সেই স্কোয়াডের কেউই নেই এই দলে। তবে সেখানেও আছে প্রশ্ন, আর তা হলো মাহমুদুল্লাহ, রিয়াদের পারফরমেন্স। সিনিয়র কোটায় দলে জায়গা পাওয়া রিয়াদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কম কথা হয়নি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, দ্বিতীয় টি-20তেও জায়গা পাক্কা মাহমুদুল্লাহ। এরপর টাইগার স্কোয়াডে আসছে একাধিক পরিবর্তন। ম্যাচটির আগে মোটে একটা সেশনই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। মূলত সেখান থেকে নিজেদের গেম প্ল্যান ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। জানা গেছে সেখানে পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন, বাদ পড়তে পারেন খরচে তাসকিন আহমেদ। তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতায় এ দফায় টিকে যেতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। এই দলে তানজিম সাকিবের ফেরাটা মোটামুটি নিশ্চিত। আরও একটা কারণে আলোচনায় এই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যে 2টো জয় পেয়েছে তার একটা এই দিল্লিতে। সে ম্যাচের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, যে ম্যাচে সাকিব আল হাসানের টাইম আউট নিয়ে শুধুমাত্র দেশের ক্রিকেটই নয় বিশ্ব ক্রিকেটেও বয়েছিল আলোচনার ঝড়। তবে দিন শেষে জয়টাই আসল। তাই তো হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত এই দিল্লিতে খুঁজে পাবে কিনা সেই দিশা, সেটাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, দিল্লি, ভারত। এবারের বিপিএলে সব পিচ হবে স্পোর্টিং। গ্রাউন্ডস কমিটিকে এমন নির্দেশনা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে জাতীয় দলের অধিনায়ক শান্তর কড়া সমালোচনার পর আবারও আশার বাণী শুনিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এদিকে গ্লোবাল টি-20 সুপার লিগে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে পাঠাতে চাইলেও রাজি হয়নি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের পরিবর্তে সেখানে অংশ নিতে পারে রংপুর রাইডার্স। বিসিবি কর্তারা জানান, হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে ও কিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছেন তারা। ভালো উইকেটে খেলার অভ্যস্ততা না থাকলে উন্নতি হবে কি করে? টাইগার অধিনায়কের সমালোচনার পর নতুন করে আলোচনা ওই পুরানো ইস্যু নিয়ে। এবারও সেই আশার বাণী বিসিবি কর্তাদের কণ্ঠে। নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওই ধরনের উইকেট, তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায়
বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন। আমরা এবার চেষ্টা করব বিপিএল এর উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি। আই উইল মেক শিওর T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব। যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় এবং সেটা দলই ঠিক করবে কি করা যায়। বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক মিটিং করেই চলেছেন ফারুক আহমেদ। বোর্ড ও জরুরি সভা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন 4টি। 14 অক্টোবর বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে দল, রিটেনশন পলিসি ও গ্রেডিং সহ যাবতীয় বিষয় চূড়ান্ত করার চ্যালেঞ্জ রয়েছে। তবে জানা গেছে এখনও এন্ট্রি ফি পরিশোধ করেনি একাধিক ফ্র্যাঞ্চাইজি। তাই 7 দল থেকে শেষ পর্যন্ত সংখ্যাটা কমে আসে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল রাজি না হওয়ায় গ্লোবাল T20 সুপার লিগে অংশ নেবে কোন দল সেটাও জানিয়েছেন বোর্ড প্রধান। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তো আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অফারের কথা জানিয়েছে। রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে, তারা যাওয়ার সম্ভাবনা আছে। মিটিং এজেন্ডায় না থাকলেও আলোচিত সমালোচিত দুই লঙ্কান চান্ডিকা হাথুরুসিংহে ও গামিনী ডিসিলভাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় বোর্ড কর্তাদের। এখনো কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস। এখনো কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। তবে এটা এখন আমাদের চিন্তায় আছে, আমরা এখন এটা মাথায় আমাদের আছে। এটা গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল, সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না, কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখনও সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ব্যাটিং ও ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ ছিল ক্রিকেটারদের। পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতে তাদের মাটিতে সিরিজ জয়ের সূক্ষ্ম স্মৃতি আছে জ্যোতিদের। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে দল, আশা বোলিং কোচ তালহা জুবাইরের। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের সূক্ষ্ম স্মৃতি হাওয়ায় মিলিয়ে গেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই। বোলাররা শতভাগ উজাড় করে দিলেও বাজে ব্যাটিংয়ের সেই পুরনো রোগে নাকাল টাইগ্রেস। ছন্নছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ভুগিয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। ইংল্যান্ডের করা 118 রানের ছোট সংগ্রহ মনে হয়েছে পাহাড় সমান বোঝা। ইংলিশদের বিপক্ষে ভরাডুবির কারণ খুঁজে বের করেছে টিম ম্যানেজমেন্ট। সে অনুযায়ী ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা ছিল অনুশীলনে। ব্যাটারদের উপর দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার তাগিদ কোচিং স্টাফের। ইংল্যান্ডের সাথে ম্যাচটা হয়তো আমাদের স্ট্রাইক রোটেশনটা আমরা যদি একটু বেটার অপশন করতে পারতাম শুরুতে এবং পাওয়ার প্লেটা ইউজ করতে পারতাম, হয়তো আমাদের রেজাল্টটা আমাদের ফরে আসতো। দে আর লুকিং ফর এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। আশা করি আমরা যেই ভুলগুলো করেছি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 3টা ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। হ্যাঁ, আমরা ইংল্যান্ডের সঙ্গে ফিল্ডিং হয়তো বা গ্রাউন্ড ফিল্ডিং আমরা খুব ভালো করেছি। 2টো ক্যাচ আমরা ছেড়েছিলাম, ওইখানে আমাদের হয়তো বা একটু পিছিয়েছি আমরা। ব্যাটিংয়ে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। আমি মনে করি আমরা যদি ভালো পজিটিভলি ব্যাটিং করতে পারি, ইন্টেন্ট থাকে, তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখনো বিশ্বকাপের সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। 10 অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সার্জা পর্ব শেষে দল এরপর উড়াল দেবে দুবাইয়ে, সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ। অতীতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি আছে টাইগ্রেসদের। তাই সামর্থ্য অনুযায়ী পারফর্ম করলে এই 2 ম্যাচে জ্যোতিদের জয় পাওয়া সম্ভব বলে আশাবাদী কোচিং স্টাফ। আমরা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিলাম। সো এই ট্রাস্টগুলো টিমের মধ্যে আছে এবং মেয়েরা এটাও খুব ভালোভাবেই বিশ্বাস করছে যে তারা আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে তার থেকে অনেক বেটার সাইড আমরা। সো আই হোপ যে আমরা এই সেম ট্রাস্টটা নিয়ে আমরা মাঠে থাকতে পারবো এবং আমরা ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারবো। 12 অক্টোবর দুবাইয়ে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্ব ব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬,৫০০ কোটি টাকা। কর্ণফুলীর ওপরে হবে সড়ক, রেল সেতু। ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। এবং ফেসবুকে আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।